এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়ার সময় মারা গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অবিস্মরণীয় একটি দিন, ৬ ডিসেম্বর বললেন তারেক রহমান। বন্দর ইজারার কাজ বন্ধ না করলে অবরোধ, ধর্মঘাটের হুঁশিয়ারি স্কপের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাব বিস্তারিত। গভীর রাত, ঢাকার আকাশ তখনও অচেনা নীরবতায় ডুবে আছে। কেবলে হাসপাতালি করিডোরে ছড়িয়ে থাকা আলো আর শব্দহীন উত্তেজনা ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি স্বাভাবিক নয়। সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের বড় রাজনৈতিক শক্তির শীর্ষ নেতা গুরুতর অসুস্থ। চিকিৎসক, নিরাপত্তা বাহিনী, কূটনৈতিক ব্যক্তি সকলের দৃষ্টি এখন একই দিকে। দীর্ঘদিনের লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ বহু জটিলতায় ভুগতে থাকা রোগীর অবস্থা হঠাৎই সংকটপন্ন, অত্যন্ত জটিল পর্যায়ে চলে যায়। চিকিৎসকদের মতে দেশে থাকা চিকিৎসা সুবিধা আর যথেষ্ট নয়। করিডোরে টহল দিচ্ছে অতিরিক্ত পুলিশ সদস্যরা। গেটের সামনে জড়ো হয়েছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা, বাট সিকিউরিটি টাইট। এক সিনিয়র চিকিৎসক বিড়বিড় করে বলেন, উন্নত সাপোর্ট দরকার, সময় খুব বেশি নেই, বিদেশে নিতে হবে যত দ্রুত সম্ভব। চিকিৎসকদের সিদ্ধান্তের পরই শুরু হয় কূটনৈতিক তৎপরতা। আন্তর্জাতিক সমন্বয় তৈরি হয় অন্য এক পরিকল্পনা। দূতাবাসের একটি কনফারেন্স রুম, টেবিলের একপাশে কাতারের দূতাবাসের কর্মকর্তা, অন্য পাশে চিকিৎসকদের প্রতিনিধিরা। কাতার দূতাবাস কর্মকর্তা: আমরা প্রস্তুত, জার্মানির একটি মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে। ফ্লাইটটি জর্জিয়ার তিবলিসি হয়ে ঢাকায় অবতরণ করবে। আমাদের মেডিকেল টিম প্রস্তুত, যাত্রার আগে তাকে স্টেবিলাইজ করতে হবে। হাসপাতাল এলাকা তখন যেন এক অস্থায়ী নিরাপত্তা ঘাঁটি। পরিস্থিতি যত জটিল হচ্ছিল, নিরাপত্তা ততই কঠোর হচ্ছিল। হাসপাতালের বাইরে ব্যারিকেড। সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে নিরাপত্তা সদস্য শুধু বলেন, ভিতরে কাউকে প্রবেশের অনুমতি নেই। বিএনপির কয়েকজন সিনিয়র নেতা ব্যারিকেডের পাশে এসে আলোচনা শুরু করেন। একজন সিনিয়র নেতা বলেন, আমরা শুধু অবস্থাটা জানতে চাইছি, দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। কোনো উত্তর আসে না, দরজা বন্ধ থাকে। এদিকে এয়ার অ্যাম্বুলেন্স জর্জিয়ার টিবলিসি থেকে যাত্রা করে ঢাকায় পৌঁছনোর প্রস্তুতি নিচ্ছে। ফ্লাইট ক্রু, চিকিৎসক দল, লজিস্টিক সবকিছুই ক্ষণ গণনায় সাজানো। আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার স্ট্রিপে দেখা যায় সাদা রঙের চিকিৎসা উড়োজাহাজে লাগানো লাল মেডিকেল সাইন। ভেতরে আইসিইউ সাপোর্টেড বেড, মনিটর, ভেন্টিলেটর, কার্ডিয়াক সাপোর্ট সিস্টেম। আমাদের কাছে যা দরকার সব প্রস্তুত। রোগীকে দ্রুত কিন্তু নিরাপদে স্থানান্তর করা হবে। হাসপাতালের নির্দিষ্ট ফ্লোরে তখন চিকিৎসকরা রাতভর লড়াই করছেন রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল করতে। মনিটরে ওঠানামা করছে ভাইটাল সাইন্স। সিসিওর দরজা খুলে চিকিৎসক বেরিয়ে আসেন। স্ট্যাটাস ক্রিটিক্যাল, তবে যদি ফ্লাইটের সময়ের সঙ্গে শারীরিক অবস্থা মিলিয়ে যায় তখনই সিদ্ধান্ত নেওয়া হবে। সারা রাত ধরে চলা টানটান পরিস্থিতিতে হাসপাতালে কেউ ঢুকতে পারছেন না। রাজনৈতিক নেতাদের উদ্বেগ, সাংবাদিকদের চাপ, নিরাপত্তা বাহিনীর সতর্কতা সব মিলিয়ে এক অদ্ভুত ভারী পরিবেশ। বাইরে দলের নেতারা দাঁড়িয়ে, ভেতরে চিকিৎসকরা দৌড়ঝাঁপ করছেন, আর মাঝের অংশটুকু সম্পূর্ণ স্তব্ধ। মেডিকেল বোর্ড যা সিদ্ধান্ত নেবে আমরা তাই মানব। এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় নামলেই শুরু হবে রোগী স্থানান্তরের প্রক্রিয়া। চিকিৎসকদের সমন্বয়, দলের প্রতিনিধি এবং কূটনৈতিক সাপোর্ট সবকিছুই শেষ মুহূর্ত পর্যন্ত তাল মিলিয়ে এগোবে। চিকিৎসকরা কাগজপত্র, ওষুধ, লাইফ সাপোর্ট প্রস্তুত করছেন। আমাদের সেকেন্ড টু সেকেন্ড সাপোর্ট দিতে হবে। যাত্রার প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ। ঢাকার আকাশে তখন প্রথম আলো। রাস্তায় যানবাহন বাড়ছে, খবরের কাগজে হেডলাইন ছাপা হচ্ছে। কিন্তু হাসপাতালের ভেতরে এখনও একটাই প্রশ্ন, চিকিৎসা বিমান প্রস্তুত? রোগীর শরীর কি প্রস্তুত? ক্যামেরা ধীরে ধীরে হাসপাতালের ছাদ থেকে আকাশের দিকে উঠে যায়। টিবলিসি থেকে উড়ে আসা এয়ার অ্যাম্বুলেন্সের আগমনের প্রতীক্ষায় শহর নিঃশব্দ। চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার কার্যক্রম স্থগিত না করলে অবরোধ ও ধর্মঘট করবে বলে হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। গত শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করে এই হুঁশিয়ারি দেয় সংগঠনটি। পরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানায় স্কপ। সমাবেশে স্কপ দাবি জানায়, অবিলম্বে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার কার্যক্রম স্থগিত এবং লালদিয়া ও পানগাঁও ইজারা চুক্তি বাতিল করতে হবে।
একই সঙ্গে আইন করে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ এবং শ্রমজীবীদের কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আহসান হাবিব বুলবুলের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন স্কপের যুগ্ম সমন্বয়ক আব্দুল কাদের হাওলাদার। সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে একটি রিট বিচারাধীন ছিল, কিন্তু সেই রিটের বিচারকাজ চলার সময়ে সরকার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের রায়ের দিনে লালদিয়া ও পানগাঁও ইজারা চুক্তি করেছে। সরকার অবিলম্বে বন্দর ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের ঘোষণা না করলে অবরোধ ধর্মঘটের মতো কর্মসূচির ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। সমাবেশ থেকে 10 ডিসেম্বর বেলা 11টায় চট্টগ্রামে বন্দর অভিমুখে লাল পতাকা মিছিল, সিলেট বিভাগীয় কনভেনশন এবং সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্কপ নেতা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাউদ্দিন আহমেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক শাকিল আক্তার চৌধুরী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি চৌধুরী আশিকুল আলম, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশাহ ও নইমুল আহসান জুয়েল, বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক বাদল খান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অবিস্মরণীয় একটি দিন 6 ডিসেম্বর। 1990 সালের এই দিনে রক্তাক্ত পিচ্ছিল পথে অবসান হয়েছিল স্বৈরশাসনের। এরশাদ ৮২-র ২৪শে মার্চ পেশাগত বিশ্বস্ততা ও শপথ ভেঙে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র হত্যা করে জারি করেছিল অসাংবিধানিক শাসন। গত শুক্রবার 5 ডিসেম্বর রাতে ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, যে সাংবিধানিক রাজনীতি ছিল বহুদলীয় গণতন্ত্রের নিশ্চয়তা, যার সূচনা করেছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একনায়ক হুসেন মুহম্মদ এরশাদ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেন। তারেক রহমান বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে দীর্ঘ 9 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দৃঢ় প্রত্যয় নিয়ে নিরন্তর সংগ্রাম চালিয়ে যান। আপসীন নেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন, গড়ে তোলেন এক দুর্বার গণ আন্দোলন। এরই ধারাবাহিকতায় 90-এর 6 ডিসেম্বর এই দিনে ছাত্র জনতার মিলিত শক্তিতে স্বৈরাচারকে পরাজিত করে মুক্ত হয়েছিল গণতন্ত্র। তিনি বলেন, সেই অর্জিত গণতন্ত্রের চেতনায় আবারও ছাত্র জনতা 2024 সালের 5ই অগাস্ট এক হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে। ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু। ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের অবসানের পর আবারও গণতন্ত্রের সম্পূর্ণ পুনর্জীবন এবং রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে আমাদের নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে হবে। শেখ হাসিনার দুঃশাসনে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর জেল, জুলুম সহ নানামাত্রিক নিপীড়ন নামিয়ে আনা হয়েছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ দেশনেত্রীর জীবন এখন চরম সংকটে। আল্লাহর কাছে তার আশু সুস্থতা কামনা করছি। এছাড়াও দেশের জাতীয়তাবাদী শক্তির লক্ষ লক্ষ নেতাকর্মীকে সীমাহীন অত্যাচার নির্যাতন করা হয়েছিল, সারা দেশকে অবরুদ্ধ করা হয়েছিল। তারেক রহমান বলেন, আজকের এই দিনে আমি 1982 থেকে 1990 পর্যন্ত রক্তস্নাত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের রুহের মাগফিরত কামনা করি। গণতন্ত্র পুনরুদ্ধারের এই স্মরণীয় দিনে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী গণতন্ত্রের হেফাজতকারী দেশবাসীকে। সকলের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, গণতন্ত্র বিরোধী পরাজিত শক্তির যাতে আর পুনরুত্থান না ঘটে, সেজন্য গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।